এইটা এখন কি অবস্থা বলে আপনি মনে করেন? হাসিনা বলছেন যে তিনি অচিরেই ফিরে আসবেন, সেই অচিরেই বা শিগগিরই, আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনাকে ভারতে রাখার ব্যাপারে কি ভারতের কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আছে? ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কি এইটা দুই পক্ষের কোনো আলোচনা দরকার, নাকি এটা কি অবস্থায় আছে? মানে এটা কি কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্তে শেখ হাসিনা এখন ভারতে আছেন, মানে ভারত রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত? নিশ্চয়ই সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আছে বলে উনি ওখানে আছেন, এটাতে কোনো সন্দেহ নাই আমার। আর উনি কিন্তু বলেছেন যে উনি যে কোনো সময় ঢুকে পড়বেন। তো এটাকে আমি এইভাবে দেখি যে আমি মনে করি না যে এই প্রত্যর্পণ চুক্তি আছে বলেই ভারত তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে পাঠাবে, এটা আমি মনে করি না। ওকে, মানে তার ইচ্ছাটাই এখানে মুখ্য, যদি এখানে মুখ্য হবে বলে আমি মনে করি। উনি যদি কখনো মনে করেন যে ওনার আসলে ওনার সুবিধা হবে, উনি নিশ্চয়ই তখন আসার চিন্তা করবেন। ভারতের সাথে আমরা এরকম শুনেছি যে শেখ হাসিনা অনেকগুলি চুক্তি করেছেন, অনেকগুলি ছাড় দিয়েছেন, নিজের মুখেও বলেছেন ভারতকে যা দিয়েছি তা তো আর কোনোদিন, মানে তারা কোনোদিন তা ভুলতে পারবে না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর আপনাকে, প্রফেসর আসিফ নজরুলকে, এমনকি আর কার, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে, যাদেরকে আমরা ইন্টারভিউ নিতে পেরেছি তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম যে ভারতের সাথে যে চুক্তিগুলি হয়েছে সেগুলি আসলে প্রকাশ্যে আনা হচ্ছে না কিনা, সেগুলি বাতিল করা হচ্ছে কিনা, ভারতের ২৬ লাখ লোক বাংলাদেশে অবৈধভাবে কাজ করে সেরকম কথা, তাদের একটা তালিকা করা হয়েছে কিনা, ভারত এত একতরফা আমাদের সাথে চুক্তি বাতিল করছে, বলছে এখানে আজকে ঢুকতে দিবে না, কালকে ওইটা বাতিল করে দিবে, কালকে ওইটা করবে, এর বিপক্ষে কিছু করা হচ্ছে কিনা, শফিকুল আলম সাহেবকে, যিনি মুখপাত্র ছিলেন, তাকেও। তো আপনি কি এর কোনো ব্যত্যয় দেখতে পান? আন্তর্জাতিক চুক্তি সমূহ বিষয়ে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি নেগোশিয়েট যখন করছেন, চুক্তি সই করার আগে আপনার স্বার্থ দেখার কথা। আপনি যখন সই করে ফেললেন, আপনি কিন্তু ঝট করে সেটা থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনি হয়তো কিছু ক্ষেত্রে সেটাকে ইমপ্লিমেন্টেশন ডিলে করতে পারবেন, অথবা ঠিক ওই আন্তরিকভাবে করলেন না কাজটা, সেটা হতে পারে, কিন্তু আপনি তো ঝট করে বের হয়ে আসতে পারবেন না সেসব চুক্তি থেকে। এখন যেগুলি হয়েছে সেগুলি অবশ্যই রিভিউ হতে পারে, বিশেষ করে এখন তো একটি নির্বাচিত সরকার এসছে যারা স্বস্তির সাথে কাজ করতে পারবে, কাজে এবং দীর্ঘমেয়াদে থাকবে তারা প্রত্যাশিত, কাজে তারা সেগুলি আবার রিভিউ করতে পারবে এবং রিনেগোশিয়েট করা সম্ভব। কিন্তু আপনি ঝট করে কিছুই না করে বের হয়ে আসতে পারবেন না কোনো কিছুতে। ভারতীয়রা যারা অবৈধভাবে কাজ করছে সংখ্যাটা ২৬ লাখ, ৩৬ লাখ, ৫৬ লাখ, নানা রকম শুনেছিলাম আমরা। এটা একটা সিদ্ধান্ত ছিল, এটুকু আমি জানি, যে সব এমপ্লয়ারদেরকে বলা হচ্ছিল তাদের বিদেশি এমপ্লয়ি যারা আছে তাদের তালিকা দিতে হোম মিনিস্ট্রিটা দেখছিল, এবং তারা যতটুকু জানা গেছে অনেকেই যারা সঠিক কাগজপত্র নিয়ে কাজ করছিল না, তাদের অনেকেই কিন্তু তখন দেশ ছেড়ে চলে গেছে, বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে, অনেক বড় সংখ্যক। আমার অনুমান যে যারা এরপরে রয়ে গেছে তাদের বেশিরভাগই কাগজপত্র আছে, অনুমতি আছে। আপনারা কোনো একটা তালিকা বা ওরকম করার সুযোগ পান নাই যে কারা এরকম আছেন? বা এটা তালিকা করার সুযোগ থাকলে হোম মিনিস্ট্রিকে করতে হতো, আমি কিন্তু দেখিনি যে এরকম স্পষ্ট তালিকা এসেছে। তবে এটা কগনিজেন্সে নেওয়া হয়েছে যে অনেক ওই বর্ডার থেকে দেখা গেছে যে প্রচুর মানুষ চলে গেছে আসলে। ডিপ স্টেটের ব্যাপারটা কি, এইটা আমার একটু বুঝতে চেষ্টা করে। যে মানে স্টেট আমি বুঝি, ডিপ স্টেট আমি কাগজে কলমে পড়ি, আপনি আমাকে, যেহেতু আপনি একটু অনেকটা শিক্ষকের মতো আপনি আমাকে একটু বুঝায় বলো তো, মানে টেকনিক্যালি ডিপ স্টেট কে হইতে পারে, মানে কে ডিপ স্টেট? আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে আছে, তাহলে ডিপ স্টেট কে হবে? জেনারেল ওয়াকার, ডিজিএফআই, মানে কে হইতে পারে, মানে সম্ভাবনাটা কি? অথবা আপনি তৌহিদ হোসেন? আমি ডেফিনেটলি না, বুঝতে পারছি, কিন্তু সেটা কথা না। কথা হচ্ছে যে এই যে কোন ডিপ স্টেট 5 বছর রাখতে চেয়েছিল সরকারকে, সেটা আসিফ বলছে, আসিফকে জিজ্ঞেস করেন না। আসিফকে জানতে চাওয়া হচ্ছে, জনাব হোসেন, আসিফকে জানতে চাচ্ছে, আসিফ বলতেছে না। আমার আবার মনে হয় কি ডিপ স্টেট আসলে হারে নাই,
ডিপ স্টেট 5 হারে না বছর কখনোই। হ্যাঁ ডিপ স্টেট, হ্যাঁ সেটা আপনার কথা শুনেই মনে হলো ডিপ স্টেট কখনোই হারে না। তার মানে ডিপ স্টেট ইউনূস সরকারকে ক্ষমতায় রাখতে চেয়েছিল, ডিপ স্টেট ইউনূস সরকারকে ক্ষমতায় রেখেছেই, শুধু নামটা পরিবর্তিত হয়ে এটা এখন তারেক রহমান সরকার হয়েছে। কারণ ইউনূস সরকার যা কিছুই করতে ছিলেন সেইটার ধারাবাহিকতাতেই এই ব্যাটনটাই তারেক রহমান দেশ চালাচ্ছেন। এমন কি হইতে পারে যে ইউনূস সরকার যেগুলি করতেন তারেক সাহেব সেগুলি করবেন, তো খালি সিট চেঞ্জ হবে? মানে আমি এটা মনে করি না। আমি এটা মনে করি না, কারণ আপনি নিজেও দেখেছেন যে এই যে রিফর্ম এফার্টস যেটা ছিল সরকারের, শেষ 6 মাস খুব যারা এটা নিয়ে জড়িত ছিলেন যে কয়জন, তারা কিন্তু খুব কষ্টে ছিলেন, ইনক্লুডিং আমাদের রিয়াজ ভাই। মানে কোনো কিছু তারা সামাল দিতে পারছিলেন না, একসাথে করতে পারছিলেন না, অনেকটা ওই একটা ঝুড়ির মধ্যে অনেকগুলি জ্যান্ত ব্যাঙ রেখে দেওয়ার মতো। ডিপ স্টেট চেয়েছিল আপনাদের সরকার 5 বছর থাকুক, আপনাদের সরকার 5 বছর থাকে নাই। মানে প্রথমে একটু জুন মাসে বা কোন মাসে নির্বাচন হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছিলেন যে আমি তো দেখি বিএনপি ছাড়া কেউ ইলেকশন চায় না, আমি তো দেখি সবাই আমাদেরকে চায়। উনি নামাজ পড়তে গেছেন, অনেক লোক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেক লম্বা সময় থাকা দরকার সেটা এরকম করে বলছেন। তো ডিপ স্টেট চেয়েছিল 5 বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, 5 বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে নাই। তাইলে এইটা থিওরিটিক্যালি আপনি বলেন যে এটা কি ডিপ স্টেটের পরাজয়? ডিপ স্টেট কি হেরে গেছে? ডিপ স্টেট আমি যেটুকু বুঝি, মানে ইন্টেলিজেন্স জগৎ যেটা, তাদের আসলে জয় পরাজয়ের কোনো ব্যাপার নেই। ওকে, তারা আছে এবং থাকবে। পরিস্থিতি যখন যেদিকে যাবে সেই পরিস্থিতিকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করবে। আপনার কাছে কি মনে হয়? আমার আরেকটা হাইপোথিসিস সম্পর্কে আমার একটু বলি আপনাকে, যে আমার কাছে কিন্তু মনে হয় যে এই অঞ্চলে ভারতের স্বার্থ আর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ একই, তাদের দুইজনের স্বার্থের মধ্যে কোনো তফাৎ নাই। এখন যারা বলতেছেন যে ভারতকে ঠেকানোর জন্য আমরা আমেরিকার সাথে চুক্তি করতেছি, সেটা খারাপ চুক্তিও হোক কিন্তু আমরা ভারতকে ঠেকাইলাম, ভারতের আধিপত্য, এইটার সাথে আপনি আসলে একমত কিনা? না, আমি মনে করি না। যে প্রথমত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অনেকখানি এক, কিন্তু এটা আবার মনে করা ঠিক হবে না যে সম্পূর্ণ এক। অবশ্যই বড় দেশ দুটোই, তাদের নিজেদের কিছু কিছু আলাদা স্বার্থ আছে। অনেক ক্ষেত্রেই তারা একসাথে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে, ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো। দুই পক্ষই চীনকে প্রতিপক্ষ মনে করে, এটাও আবার একসাথে আছে। কিন্তু তারপরে ধরুন সবকিছু পরে ভারত মহাসাগরে ভারত কি চাইবে? ভারত কি চাইবে যে চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউ আধিপত্য বিস্তার করবে? ভারত মহাসাগরে ভারত চাইবে তাদের আধিপত্য রাখতে। তো এগুলো হচ্ছে অনেকখানি স্বার্থ একসাথে যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের স্বার্থ আলাদাও হতে পারে। এটা হলো এক। আর দুই হচ্ছে যে আমি মনে করি না যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে ভারতকে ঠেকালাম, এটা আমার মনে হয় না। আমি এটাকে আলাদাভাবেই দেখতে চাই। ভারতের সাথে আমাদের সম্পর্ক একরকম, কম্পালশনস গুলিও এক ধরনের। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, আমাদের সবচেয়ে বড় মার্কেট। সেই দৃষ্টিভঙ্গি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখার ব্যবস্থা চেষ্টা করতে হবে সবসময়। চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। এই ব্যালেন্সিং অ্যাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিরদিনই করতে হয়েছে এবং করে থাকতে হবে, কারণ এই তিনটা দেশই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই তিন দেশের তাদের নিজ নিজ স্বার্থ আছে, সেই অনুযায়ী তারা তাদের কাজ করে যাবে। এইটা সম্পর্কে আপনি আসলে কি মনে করেন? ভারতীয় আধিপত্যবাদ ঠেকানো বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এটা চুক্তি, আপনি এটাকে কিভাবে দেখেন? তো আমি বললাম আপনাকে যে আমি এরকম মনে করি না। আমি মনে করি যে এই তিনটা দেশের সাথে আমাদের সম্পর্ক আলাদাভাবে আমাদের দেখতে হবে এবং সেভাবে এটাকে ফলো আপ করতে হবে। গুলিয়ে ফেললে হবে না একটার সাথে আরেকটাকে। ওকে, নানা কারণে, বিশেষ করে গত কয়েকদিন আগে আপনার একটা সাক্ষাৎকারের জন্য আপনি অনেক বেশি এখন আলোচিত হচ্ছেন। আমি সরল প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আপনি ওন করেন কিনা, সকল কার্যক্রমকে? দেখুন, আমি সেই সরকারের অংশ ছিলাম, তার ভালো কাজ মন্দ কাজ সবকিছুরই অংশীদার ছিলাম, কাজেই আমাকে ওন করতে হবেই। এটা কিন্তু সারা পৃথিবীতেই এটাই নিয়ম যে সরকার যখন আপনি অংশ থাকবেন, যে সরকার ক্ষমতায় আছে, ক্ষমতা এক্সারসাইজ করছে,
তার সবকিছুর সাথে যে সবাই সবসময় একমত হয় তা কিন্তু না, কিন্তু তারপরেও ওন তো করতেই হবে, কারণ যেহেতু সিদ্ধান্তটা ওই সরকারের এবং সেই সরকারের আমি অংশ ছিলাম। আপনার কাছে কি মনে হয় যে সরকার যে প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও উনার সব কাজ ওন করেন? নিশ্চয়ই করেন, কারণ ওনার তো ওন না করে উপায় নেই। আপনি একটি কিচেন ক্যাবিনেটের ধারণা দিয়েছিলেন যে কিচেন ক্যাবিনেট পৃথিবীর সব দেশে আছে, অন্তর্বর্তী সরকারের সময় কিচেন ক্যাবিনেট ছিল। ইন্টারেস্টিং ব্যাপার যে কিচেন ক্যাবিনেট হোক আর যেখানেই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে সকল সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি সামনে আনি, যেটিকে বাণিজ্য চুক্তি বলা হলো, আমি এটিকে নিরাপত্তা চুক্তি বলতে চাই। সেই চুক্তিটির ক্ষেত্রে আপনি বলেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটার কোনো দূরতম সম্পর্ক ছিল না। ফরিদা আক্তার বলেছেন যে সময় চুক্তিটি হয়েছিল সে সময় তিনি এটির বিরোধিতা করেছিলেন। জনাব মাহফুজ আলম, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, জনাব আসিফ নজরুল, আপনাদের কেউই এই বিষয়টি ওন করতে চান নাই। মানে আপনি হয়তো ওন করেছেন, আপনি কিন্তু কারা করেছে বা কাদের জন্য হয়েছে বা কারা এটির কুশলীপ ছিল সেটা ব্যাপারে আমরা কিছু জানি না। আপনি কি একটু আমাদের আলোকপাত করবেন? এটি কি ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে সেটা আমরা বুঝলাম, আর বাকি এটার মধ্যে কারা ছিলেন বা এই সিদ্ধান্তের ক্ষেত্রে বা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কারা থাকতেন, কারা এই কিচেন ক্যাবিনেট? দেখুন, এই বিষয়টি আমার পক্ষে জানা সম্ভব না, কারণ কিচেন ক্যাবিনেটে দেখুন, কিচেন ক্যাবিনেট নিয়ে অনর্থক এটা নিয়ে আমি যে বলেছি, তারপরে এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা ইত্যাদি হয়েছে। কিচেন ক্যাবিনেট যে থাকে এটা কিন্তু কোনো অস্বাভাবিক বিষয় না, কারণ সমস্ত পৃথিবীতেই থাকে এটা। আমাদেরকে অবশ্যই ডাইভার্সিফাই করতে হবে এই গার্মেন্টস থেকে। আমার একটা লাইন বেশ কয়েকজন নিয়েছিলেন, আমি বলেছিলাম যে কাপড় সেলাই করে হাই টেবিলে বসা যাবে না কোনোদিন, অথচ আমাদের হাই টেবিলে বসার অনেক সুযোগ আছে। আমাদের ভুল সিদ্ধান্তের কারণে আজকে ভিয়েতনাম থেকে $60 বিলিয়ন রপ্তানি হয় স্যামসাং, আমাদের ভুল সিদ্ধান্তের কারণে। এটা আমাদের এখান থেকে হতে পারতো। এরকম ভুল সিদ্ধান্ত আর নেওয়া চলবে না, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, অবশ্যই ডাইভার্সিফাই করতে হবে। ভিয়েতনামের এবং আমাদের দুই দেশেরই কিন্তু প্রথম বড় এক্সপোর্ট ছিল গার্মেন্টস, সেখানে ভিয়েতনামের এখন 4 নম্বরে গেছে গার্মেন্টস। তাদের প্রথম হচ্ছে ইলেকট্রনিক্স, সেকেন্ড হচ্ছে মেশিনারিজ, তারপরে আরেকটা কি জানো, তারপরে গার্মেন্টস। তো হতে পারে যে তাদের হয়তো আমাদের সে রিসোর্স একটু বেশি, পপুলেশন আমাদের অর্ধেক, এই অ্যাডভান্টেজ গুলি তাদের আছে, কিন্তু আমাদেরও যে একেবারে কিছুই করতে পারতাম না আমরা তা না। আমাদের অনেক ভুল সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন পর্যায়ে। যদি আমরা সঠিক সিদ্ধান্ত নেই, আমি মনে করি যে আজকে থেকে 5 বছর পরে আমরা অন্ততপক্ষে বিরাট পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু পরিবর্তনের পথে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো, যাতে করে আসলেই আমরা অন্তত আপার মিডল ক্লাসে পৌঁছে যেতে পারি 40 নাগাদ। আমি কিন্তু ওই যে স্বপ্ন যে 42-এর মধ্যে আমরা উন্নত দেশ হয়ে যাব, আমরা সেটা হব না। আচ্ছা, এটা বিশ্বাস করতে হবে যে আমরা হব না, কিন্তু আমরা 40-এর মধ্যে আমাদেরকে আপার মিডল ক্লাসে পৌঁছা অবশ্যই প্রয়োজন। একটু যদি আইন শৃঙ্খলাটা নিয়ে একটু বলতেন, যে আইন শৃঙ্খলা নিয়ে সবার মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে, এটা কি একটু বেটার হবে? আমরা কি একটু ভালো বা নিরাপদ, এটা বেটার হবে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। এখন আমি একটা কথা তো যেখানেই কথা বলে আমি স্বীকার করি যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ইনিশিয়াল সাফল্য অবশ্যই ছিল, কারণ একদম একটা সম্পূর্ণ অরাজক পরিস্থিতি থেকে এক ধরনের মোটামুটি একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আমরা তারপর এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি, বিশেষ করে মব ভায়োলেন্স আমরা আটকাতে পারিনি। আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের সরকারের ব্যর্থতা আছে অনেক, এটা আমার জোর গলায় স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আমি আশা করবো যে এই সরকার এক্ষেত্রে সফল হবে, এবং 5 বছর পরে যদি বলেন তাহলে আমি দেখতে যাবো যে অন্তত পক্ষে আইন শৃঙ্খলার ক্ষেত্রে এটা অনেকখানি অগ্রগতি হচ্ছে। এখন পর্যন্ত আমরা বড় কোনো দেখতে পারি, কিন্তু আমি অন্তত পক্ষে 1 বছর যাওয়ার আগে এই সরকারের কোনো কাজের মূল্যায়ন করতে চাই না। 1 বছর সময় দেখা যাক তারা কি করেন, তাইলে বোঝা যাবে পরবর্তী 4 বছর তারা কি করতে পারবেন। এইটা কি আপনি, এই প্রশ্নটা একজন দর্শক অনেকবার করতেছেন, আপনি কি এটা জব দিবেন কিনা জানি না, আমার দাবি নাই, কিন্তু দর্শকরা যেহেতু করতেছেন, সেটা হচ্ছে যে জালাল আহমদ উনি প্রশ্ন করছেন তৌহিদ সাহেবের কাছে প্রশ্ন, ইসলামী ব্যাংক নিয়ে আবার তামাশা শুরু হয়েছে, এর জন্য দায়ী কে? আপনি যদি মন্তব্য করতে চান মন্তব্য করতে পারেন। ইসলামী ব্যাংক নিয়ে অনেকের ব্যাংকিং এজ এ হোল নিয়ে আমার কিছু রিজার্ভেশন আছে। আমার মনে হচ্ছে যে আমরা আরেকটু ভালো করতে পারি। ওকে ওকে, starting with ousting of Bangladesh Bank government. কাজটা ঠিক হয় না এইভাবে। আরেকটু ভালো করা মানে কি আমরা কি দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি নাকি মানে পারতেছি না? মানে একটা তো সামর্থ্যের অভাব, আরেকটা তো চোর।
কোনটা আপনি দেখতেছেন? মানে শুনুন, দুর্নীতি একদিনে দূর হয়ে যাবে এটা প্রত্যাশা যারা করেন তারা বোকার সরকার বাস করেন। দুর্নীতি দূর হয়ে যাবে না, তবে আমরা অবশ্যই চাইবো যে দুর্নীতির লাগাম টেনে ধরা হোক, যাতে করে একসময় আমরা একটা রেসপেক্টেবল পর্যায়ে পৌঁছতে পারি।